হ্যালো এভরিওয়ান, এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেল ট্রিক্সের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজকে যে টপিকসটার উপর আলোচনা করছি সেগুলো হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যার মাধ্যমে কিন্তু কয়েক হাজার বছরে কিন্তু নিয়োগ হয়ে থাকে। আর এই পোর্টালে কিন্তু সবাইকে আসতে হয়, কারণ এখানে একটা বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা কনস্টেবল বলুন, সিআরপিএফ বলুন, সমস্ত ধরনের এখানে সিজিএল বা এই 10+2 এই সমস্ত কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমে কিন্তু নিয়োগ হয়, এই সাইটের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। আর নিয়োগ প্রসেস কিন্তু করতে গেলে প্রথমে কিন্তু প্রত্যেকে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়। আর অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে তোমরা যখনই যাবে, অ্যাপ্লাই লিঙ্ক যখনই দেখো এখানে 10+2 তোমার গ্রুপ সি এবং ডি, জি, সিএপিএফ, তোমার জিডি বা জিএস টিম বা আদার্স, বা এই আদার্সের মধ্যে দেখো এই যে একটা অ্যাপ্লাই লিঙ্ক আছে, কনস্টেবল আছে, যেখানে কিন্তু এখানে তুমি কিন্তু যখনই তুমি অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু এই অ্যাপ্লাই লিঙ্কে যখন তুমি ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু আবার সেই আরেকটা পেজে তোমাকে কিন্তু নিয়ে যাবে। দেখো, হোম পেজে কিন্তু তোমাদের কিন্তু চলে এসেছে। তোমাদের অ্যাপ্লাই যখন করছো সেখানে কিন্তু হোম পেজে কিন্তু তোমাদের কিন্তু চলে এসছে। তো হোম পেজে যখন চলে আসবে সেক্ষেত্রে তোমাকে তার মানে কী বলতে চাইছে, অর্থাৎ তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে আছো, অর্থাৎ এর মাধ্যমে যদি স্টাফ সিলেকশনের মাধ্যমে যদি কোনো কিছু তোমরা অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে মনে রাখবে যে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের করা আছে। যদি মনে করো ফোন নাম্বার চেঞ্জ করেছো বা কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু পুনরায় তোমাদের রেজিস্টার করতে হতে পারে। তো আমি চাইবো যারা নতুন, তাদের ক্ষেত্রে যারা নতুন রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে তোমরা সতর্কভাবে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সতর্কভাবে সমস্ত কিছু ফিল আপ করো নির্ভুলভাবে, কারণ নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করাটা জরুরি। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই ভুলটা সংশোধন করতে গেলে কিন্তু অনেকটা কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তো দেখো, যারা আগের রেজিস্ট্রেশন আছে তারা তো অনলাইনে যখন যে কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবে তাদেরকে অ্যাপ্লিকেশন আইডি, যে অনলাইন যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা কিন্তু লগ ইন করতে পারো। এবং যারা নতুন তাদের ক্ষেত্রে আজকে প্রধানত ভিডিওটি বানানো, তাদের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, প্রথমে দেখো এই একটা লিঙ্ক আছে নিউ ইউজার এবং পাশে আছে রেজিস্টার নাও। এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে গিয়ে তোমাকে যখন ক্লিক করবার পর যে পেজটা তোমার দেখো ওপেন হলো, সেখানে তোমাকে কিন্তু বেসিক ডিটেলস তোমাকে ফার্স্টে দিতে হবে। যদি তোমার বেসিক ডিটেলস তোমার কিন্তু আধার নাম্বার দিতে চাও সেক্ষেত্রে তোমাকে আধার নাম্বার এখানে মার্ক করতে হবে। আর তুমি যদি মনে করো আধার নাম্বার তুমি শেয়ার করতে চাও না সেক্ষেত্রে কিন্তু এখানে নো করতে হবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা খুশি। যদি নো করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাইপ অফ আইডি দিতে হবে এবং তার নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই পোর্টালে কিন্তু প্রত্যেকবারই কিন্তু সেকেন্ড টাইম অর্থাৎ পরপর দুবার তোমাকে কিন্তু সব কিছুই লিখতে হবে, কারণ এসএসসি কখনো চায় না তুমি ভুল করো, কারণ সেই জন্য দুবার আর একবার কিন্তু ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের কিন্তু বসাতে দিচ্ছে। তো ফার্স্ট আছে আইডি, তারপর আছে নাম, অর্থাৎ তোমার নামটা অবশ্যই ক্যাপিটাল, সমস্ত কিছুই কিন্তু তোমাকে ক্যাপিটালে করতে হবে। বারে বারে বলে দিচ্ছি, সমস্ত কিছু ক্যাপিটালে তোমাদের লিখতে হবে। তারপর সেই নামটাকে আবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করবার পর দেখো তোমাকে আবার একটা অপশান দিয়েছে, সেখানে তুমি কি নামটা কখনো চেঞ্জ করেছো, তুমি বা আমি বলবো এখানে সবসময় নোই করবে, তোমাদের যে নামই থাকুক না কেন। তো তারপর হচ্ছে ফাদার্স নেমে কি আসছে দেখো, তোমার বাবার নামটা দেবে পুরোপুরি ক্যাপিটালে, বাবার নামটা কিন্তু আবারও লিখতে হবে ফাদার্স নেম। নেক্সট আসবে মাদার্স নেম, অর্থাৎ তোমার মায়ের নামটা লিখবে। মায়ের নামটা লেখার পর তোমাকে মায়ের নামটাকে আবার ভেরিফাই করতে হবে। তারপর চলে আসে ডেট অফ বার্থ, অর্থাৎ তুমি কত তারিখে জন্মগ্রহণ করেছো সেক্ষেত্রে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে তোমাকে বসাতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থটা তোমাকে যদি 2000 সালে জন্মগ্রহণ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 2000, আমি 5ই ধরলাম, 2005 যদি ধরলাম সেক্ষেত্রে তোমাকে দেখো এখানে যেই 2000 ঘরে ক্লিক করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু এখান থেকে তুমি দেখো 2005 এখানে পেয়ে যাবে। এই 5 হলো, সেক্ষেত্রে তুমি জুলাই সিলেক্ট করলে
ধরো 14 তারিখ সিলেক্ট করলে এখানে চলে আসবে, সেই একইভাবে পরের স্টেপটা কিন্তু তোমাকে বসাতে হবে। এডুকেশন বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে। আবার কিন্তু ভেরিফাইয়ের জন্য কিন্তু আবার এডুকেশনাল বোর্ড তোমাকে দিতে হচ্ছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করতে থাকো, তাহলে সেখান থেকে কিন্তু সেই বোর্ডটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনে কিন্তু বোর্ড কিন্তু আছে। নেক্সট আসি, যে রোল নাম্বার, তোমার যে অ্যাডমিটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু তারপর কিন্তু বসাতে হবে। অ্যাডমিটের রোল নাম্বারটাকে বসাতে হবে, তারপর আবার এবং কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো, কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো, তারপর আসছে সেইটা তুমি অ্যাডমিট দেখে তুমি মার্কশিট দেখে কিন্তু সেটা বসিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, জেন্ডার তুমি সিলেক্ট করলে আবার তুমি জেন্ডারটাকে আবার সিলেক্ট তোমাকে করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি লাস্ট কোন এক্সামিনেশানে পাস করেছো, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে তোমাকে বসাতে হবে। তারপর আসি মোবাইল নাম্বার, পার্মানেন্ট মোবাইল নাম্বার তোমাকে দেবে, কারণ নেক্সট টাইম যদি তুমি মোবাইল নাম্বার কোনো কারণে যদি তোমার মোবাইল নাম্বারটা ব্লক হয়ে যায় বা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার সেই পুনরায় রেজিস্ট্রেশন করতে হতে পারে, বা নাম্বারটাকে তোমাকে আবার চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেমে পড়তে পারো। নেক্সট আসছি ইমেল আইডি তোমাকে বসাতে হবে। তারপর ইমেল আইডি আবার ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আমি বলে দেবো যে ইমেল আইডি কিন্তু তোমরা একটাই রাখবে, প্রতি ক্ষেত্রে কিন্তু একটাই ইমেল আইডি ঘুরবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা জব অ্যাসপিরিয়েন্ট তাদেরকে কিন্তু এটা কিন্তু প্রত্যেকেই জানে। তারপর স্টেট চুজ করবার পর আমি বলবো সেভ করতে। সেভ যদি করো সেক্ষেত্রে তুমি যদি কোনো রকম নেটের প্রবলেম হয় বা লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু সেটা সেভ হয়ে থাকবে। তার পরের স্টেপ তোমাকে কিন্তু দেখে নাও পরের স্টেপটা কী হবে। তো পরের স্টেপটা দেখো, যে পরবর্তী স্টেপ আসি। দেখো পরবর্তী স্টেপে আসছে তোমার কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, তারপরের স্টেপ আসবে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু প্রত্যেককে কিন্তু সাবধানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো ক্যাটাগরি তাদের যারা ST SC OBC আছো তারা প্রত্যেকে যে যার মতো মার্ক করবে। ন্যাশনালিটি থাকবে সিটিজেন অফ ইন্ডিয়া, তোমার ইন্ডিয়ার যেহেতু নাগরিক তাই ন্যাশনাল। এবং তারপর আসছে আইডেন্টিফিকেশান আইডেন্টিফিকেশানের মার্কস দেখো এখানে একটা দেওয়া আছে, মোল অন রাইট চিক। যদি তোমার হাতে কাটা দাগ থাকে বা পায়ে কাটা দাগ থাকলো বা যেখানেই কাটা দাগ থাকলো বা তিল দেখো, সেক্ষেত্রে তোমার একটা আইডেন্টিফিকেশান মার্ক কিন্তু দিতে হবে। আইডেন্টিফিকেশান মার্ক সেক্ষেত্রে যদি কাট মার্ক থাকে সে কাট মার্ক অন মাই হ্যান্ড, মোল যদি থাকে মোল অন মাই হ্যান্ড, এটা কিন্তু দিতে পারো। আর যদি তুমি ডিসেবিলিটি হও, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে, তারা কিন্তু বেসিক ডিটেলস সমস্ত কিছু দিতে হবে। আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নই রাখতে হবে। তারপর আছে তার পরবর্তী স্টেপ আসে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে স্টার মার্কস করা আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। এগুলো যদি তুমি ব্ল্যাঙ্ক রেখে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান কোনোভাবেই কিন্তু নেক্সট স্টেপে কিন্তু আসবে না। তো পার্মানেন্ট অ্যাড্রেস কী রাখতে হবে, যারা তোমরা স্থায়ী যেখানে বসবাস করো সেখানকার ঠিকানা কোনো উইদাউট কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু এখানে কিন্তু সেটা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু লিখতে হবে। তারপর আসছে স্টেট তোমাকে লিখতে হবে, স্টেট স্ক্রল করে সেখানে স্ক্রল করে লিখবে। ডিস্ট্রিক্ট তোমাকে স্ক্রল করে সেখানে কিন্তু ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। পিনকোড সেখান থেকে সিলেক্ট করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয়, অর্থাৎ তুমি যে স্থায়ী যেখানে বসবাস করো সেখান থেকে তুমি কোনো জায়গায় স্থানান্তরিত যদি না হয়ে থাকো বা অন্য জায়গায় যদি না থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইয়েস করতে হবে। সেক্ষেত্রে তোমাকে যেগুলো অ্যাড্রেসগুলো বসিয়েছিলে আগে সেগুলো কিন্তু পুনরায় কিন্তু বসানোর প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি কিন্তু সেভ থাকবে। তারপর হচ্ছে সেভ অপশান তুমি চুজ করতে পারো। আর সেভ যদি না করতে পারো তো নেক্সট স্টেপ আসবে। নেক্সট যখন ক্লিক করবার পর তোমাকে কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটা কি, ফটো অ্যান্ড সিগনেচার ডিটেলস। এখানে কিন্তু তোমরা কিন্তু যদি মোবাইলে করে থাকো সেক্ষেত্রে খুব সাবধানে করবে। মোবাইলে কিন্তু 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার অর্থাৎ ওয়াইড এবং হাইট কিন্তু মেনটেন করতে হবে। এবং অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে। অর্থাৎ ফটোটা সবার চেষ্টা করবে যে 21 কেবি থেকে অন্তত
48, 47 বা 45-এর মধ্যে তুমি যদি রাখতে পারো সেক্ষেত্রেও কিন্তু নিয়ে নেবে ফটোটা। এবং তারপর আসছে সিগনেচার ডিটেলস, অর্থাৎ সিগনেচার তোমাকে কিন্তু করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। সেক্ষেত্রে তোমার হাইট হতে হবে 2 এবং ওয়াইড হতে হবে কিন্তু 4 সেন্টিমিটার। এই সমস্ত কিছু আপডেট করবার পর তুমি কিন্তু যদি ড্রাফট প্রিন্ট করে কিন্তু তুমি দেখে নিতে পারো। ড্রাফট প্রিন্ট করলে তুমি কি সুবিধা পাবে, পুনরায় অ্যাপ্লিকেশানটি কিন্তু পরপর তুমি দেখে নিতে পারো যে ঠিক আছে কিনা। তুমি যখন দেখলে তোমার শিওর সব কিছু ঠিকঠাক আছে, তুমি চেঞ্জ করলে তখন তুমি চেঞ্জ করতে পারো। আর একবার যদি আই এগ্রি করে তুমি ফাইনাল সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু তোমার চেঞ্জ করতে গেলে প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রবলেমের সম্মুখীন হতে পারে। তো আমি যখন সব কিছু দেখবে তখন আই এগ্রি করে ফাইনাল সাবমিটে তুমি ক্লিক করবে। ফাইনাল সাবমিটে ক্লিক করবার পর তোমার অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণটাই কিন্তু শেষ হলো। তারপর আসছি, যদি যখন ফাইনাল রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট হলো, এবার থেকে তুমি এসএসসি পোর্টালে যত কিছুই অ্যাপ্লাই করো না কেন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তুমি লগ ইন একটা আইডি পেয়ে যাবে এবং পাসওয়ার্ড পেয়ে যাবে, তার মাধ্যমে কিন্তু লগ ইন করে কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে পারো। সেক্ষেত্রে তোমার পুনরায় কিন্তু সব কিছু কিন্তু দিতে হবে না। দেখো এখানে তারপর আসছে যেখানে আছে তুমি এখন কনস্টেবলে বর্তমানে নিয়োগ হচ্ছে, আমি একটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি। সেখান থেকে তুমি দেখো কনস্টেবলে যখন তুমি অ্যাপ্লাই করবে ডাইরেক্ট লগ ইন করবার পর তোমার এই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু যেগুলো তুমি সেভ করে রেখেছিলে, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন করে রেখেছিলে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে কোনো কিছুই তুমি এডিট করতে পারবে না, কোনো কিছু কিন্তু তুমি মডিফাই কিন্তু করতে পারবে না, সব কিছুই কিন্তু তোমার সেভ হয়ে থাকছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাকে কিছুই বসাতে হবে না, যা তুমি আগে করেছিলে সেগুলি সবই কিন্তু সেভ হয়ে থাকবে। এবার আসবে এখানে দেখো, তুমি যদি বিলং টু কাস্ট নট ইনক্লুড ইন সেন্ট্রাল লিস্ট, অর্থাৎ তোমাকে ওবিসি সেন্ট্রাল লিস্টের মধ্যে থাকতে হবে। যদি তুমি তাই থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নতুবা যদি না থাকে সেক্ষেত্রে নো করতে হবে। তুমি যদি দিল্লি পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে যদি থাকো, কোনো এক্স সার্ভিসম্যানের আন্ডারে যদি ডটার হও বা তুমি তার যদি সন হও সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো। দেখো পরপর দেওয়া আছে। তারপর আসছে যে তুমি কোনো স্পোর্টসের সাথে যদি যুক্ত থাকো সেগুলো কিন্তু এখানে বসাতে হবে। স্ক্রল করলে কিন্তু সমস্ত কিছুই বেরিয়ে আসবে। প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাকে 3টে এক্সামিনেশন সেন্টার তোমাকে চুজ করতে হবে। তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, সেই হিসাবে তোমাদের কিন্তু সেখানে কিন্তু পরীক্ষা পড়বে। আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু দুটো অপশান থাকছে, যারা এক্স সার্ভিসম্যান নও সেক্ষেত্রে তারা নো করবে, ইয়েস করলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু পূরণ করতে হতে পারে। এটা কেবলমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য। তো নেক্সট স্টেপ আসি, যে তুমি কোনো রকমভাবে কোটায় আছো কিনা দিল্লি পুলিশের, ইয়েস না করতে হবে। তুমি যদি বয়স যদি তোমার যেটা বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্মে যে বয়সটা দেওয়ার কথা থাকে, সেক্ষেত্রে তোমার বয়সটা যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ ওবিসি এবং এসটিরা তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে থাকে, বা এক্স সার্ভিসম্যানরা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে যদি বয়স বেশি হয়ে থাকে। এক্ষেত্রে যেমন কনস্টেবলের ক্ষেত্রে যখন তোমার 18 থেকে 25 কি 27-এর মধ্যে ধরা হয়েছে, সেক্ষেত্রে তাদের বেশি বয়স হলে সেক্ষেত্রে কিন্তু তারা ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা বয়সের ছাড় পেতে পারে, তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে, নতুবা নো। টাইপ অফ সার্টিফিকেট এখানে তাদেরকে এগোতে হবে। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেখো এখানে একটা কোটা কিন্তু থাকছে, অর্থাৎ তুমি এইচএসসি রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু এখন যখন অ্যাপ্লাই করছো তখন তুমি গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে কিন্তু দিতে হবে। আর কোন বোর্ড, তার রোল নাম্বার কত, সাবজেক্ট কত, ইয়ার অফ পাসিং কত পেয়েছো, সবগুলো কিন্তু পরপর এবার বসাতে হবে। তো এমনভাবে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে শো হয়ে যাবে, তোমার ফটোটাও আগে যেটা করেছিলে, যে ফটোটা তুমি দিয়েছিলে সেই ফটোটাই কিন্তু তোমার এখানে কিন্তু শো হবে। তুমি যদি চেঞ্জ করতে চাও এখান থেকে ফটো এবং সিগনেচার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, অনেক কিছু তুমি নাও, অন্যগুলো কিন্তু তুমি করতে পারবে না। তারপর আই এগ্রি করবার পর যখন তুমি সাবমিট করবার পর কিন্তু তোমার পরবর্তী স্টেপ চলে আসবে। তোমার যদি পেমেন্ট করতে হতে পারে পেমেন্ট, তখন সেক্ষেত্রে তোমার পেমেন্ট অপশান চলে আসবে। ফাইনাল সাবমিট হওয়ার পর কিন্তু তোমার অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হলো।
তো এমনভাবে তোমরা খুব সতর্কভাবে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করো, কোনো রকম ভুল না করে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশানটা করো। ভুল গেলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। অর্থাৎ যদি না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা কমেন্টে তোমাদের প্রবলেমটুকু জানাতে পারো, আমি কিন্তু ঠিক টাইমে কিন্তু আমরা অ্যান্সার করে দেবো। চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য, আগাম খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন জিকে পড়ার জন্য, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্নের ব্যাখ্যা সহ পড়বার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হন। ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের, সেখানে গিয়ে যুক্ত হন।